করে এসে থেকে সবকিছু স্বাভাবিক, আমরা এখানে স্বাভাবিকই। এটাই তো এটা বেসিক ডিফারেন্স বাংলাদেশি আর ভারতবাসীর মধ্যে। আপনি কি বলছেন? আমি আমার কথা বুঝেন তো, মিডিয়া পর্যন্ত আপনাকে কিন্তু বলতেই হবে, দরকার হলে এখানে আটকে রেখে দেবো। কি কারণে হতে পারে যে একটা মানুষ, আপনি তো বাংলাদেশে থাকেন, বাংলাদেশের বাসিন্দা, আফ্রিকা থেকে তো আসেননি। একটা মানুষের প্রথম দিন 100টা আইনজীবী ছিল, পরের দিন তার বিরুদ্ধে তার হয়ে দাঁড়ানোর জন্য কোনো আইনজীবী পাওয়া গেল না। কি কারণে হতে পারে? আপনারা বোবার মতো দাঁড়িয়ে থাকুন আর ওপাশে যেই যাবেন গেটটা ক্রস করবেন, ভারতকে গালাগালি দেবেন। আপনাদের এই যে এখন এই মুহূর্তে যতজন লাইনে দাঁড়িয়ে আছে, তাহলে ভারত এসছেন কি করতে যখন জানেন না? ভারত পুরো এই মাথা থেকে শুরু করে একেবারে শেষ অবধি লাইন এখন কোথায় গিয়ে শেষ হয়েছে ঠিক বলতে পারবো না, কিন্তু আপনাদের ম্যাক্সিমাম ইয়ং জেনারেশনের মধ্যে এটা দেখতে পাচ্ছি একেবারে ছোটবেলার থেকেই ভারত বিদ্বেষী মানে এই দেশপ্রেমী এই বিষটা বপন করা হচ্ছে। এটা কারণ অবশ্যই না, এটা আপনার ভুল। কিন্তু যেই মানুষটা আপনাদের স্বাধীনতা সাহায্য করেছিল হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে, সেই মানুষটার মূর্তির উপর আপনারা কি করে মুক্তি পারলেন? আমরা বাংলাদেশে 1 মাসের ভিতরে যাই আপনাকে পরিস্থিতি অবজার্ভ করে তারপরে পরিস্থিতি তো দাদা অনেকদিন ধরে অবজার্ভ করছি, নাহলে বাংলাতে হতো না। আপনারা গিয়ে দেখে আসবেন আসলে কি এরকম হচ্ছে। যাই হোক, হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন এই মুহূর্তে পেট্রাপোল বেনাপোল বর্ডারের যে সাইড সেখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে পেছনে যে লম্বা লাইনটা চলে গেছে, এই মুহূর্তে সবাই বাংলাদেশ থেকে ভারতের দিকে এসেছিল, আবার ভারত থেকে আবার বাংলাদেশে ফিরে যাচ্ছে। এবার হচ্ছে সব থেকে বড় কথা, এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, যেইভাবে ভারতের পতাকার ওপর দিয়ে বাংলাদেশি কিছু মানুষজন পা দিয়ে চলে যাচ্ছে একেবারে পতাকাকে, যেই ভারতকে আমরা মা মনে করি। আমাদের তো দুটো মা, একটা যেই মা আমাদের জন্ম দিয়েছে সেটা একটা মা, একটা হচ্ছে ভারতবর্ষ আমাদের দ্বিতীয় মা। সেই মায়ের পতাকার ওপর দিয়ে পা দিয়ে চলে যাচ্ছে। আমরা নিজেদের মায়ের সম্মান নিজেরা রক্ষা করতে পারছি না। তারপরেও কেন, সবচেয়ে বড় কথা যেইভাবে হচ্ছে, আর একটা বড় কথা, যেইভাবে বাংলাদেশে আমাদের যে সংখ্যালঘু ভাই বোন অর্থাৎ হিন্দুদের ওপর যে অত্যাচার করা হচ্ছে, যেটা একটা মানুষের বেসিক হিউম্যান রাইটসের মধ্যে পড়ে। চিন্ময় কৃষ্ণ দাস, তার যে আইনজীবী আইনত যে সহায়তা পাওয়ার কথা ছিল, সেরকমও কোনো সহায়তা পাওয়া গেল না। হিন্দুদের বাড়ি ঘর যেটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেরকম একটা পরিস্থিতিতে এখনো অবধি কেন জানি না, কি অজ্ঞাত কারণে বাংলাদেশের সাথে যে আমদানি রপ্তানির যে সেটা এখনো টোটালি চালু আছে। আর একটা বড় নিউজ চ্যানেল থেকে আমরা যে ডেটাটা পেলাম, গুগলেও আছে, যে বাংলাদেশের সাথে ভারতের যে বর্ডারের যে লেন্থ সেটা অ্যাপ্রক্সিমেটলি 4000 কিলোমিটারের ওপরে। তার মধ্যে নাকি এখনও প্রায় 913 কিলোমিটার মতো জায়গা যেখানে কোনো ফেন্সিং বা কোনো কাঁটাতার নেই। এটা একটা অবিশ্বাস্যকর ব্যাপার, যেখানে বাংলাদেশের সাথে বর্তমানে ভারতের যে পরিস্থিতি, বাংলাদেশে যেইভাবে চলছে, যে কোনো সময় তো বাংলাদেশে বড় বড় যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে, বাংলাদেশ দিয়ে হয়ে ভারতে যেসব জায়গায় কাঁটাতার নেই সেই সব জায়গা দিয়ে প্রবেশ করে যে কোনো মুহূর্তে ভারতে একটা বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। তা মনে হচ্ছে না এটা একটা বিশাল বড় সিকিউরিটি থ্রেট। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় সর্বোপরি যেহেতু এখনও যেই সব জায়গায় এখনও কাঁটাটা দেওয়া বাকি আছে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি প্রায় 913 কিলোমিটার মতো, সেখানে অবিলম্বে এই মুহূর্তে যে কাঁটাতার বা যে ফেন্সিং, সেটার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়। এটাই হচ্ছে সরকারের কাছে রিকোয়েস্ট। তার সাথে যেটা আমদানি রপ্তানি যে ব্যাপার, এই মুহূর্তে টোটাল সম্পর্ক মনে হয় কিছুদিনের জন্য হলেও বাংলাদেশের সাথে অবিলম্বে বন্ধ করা উচিত। চলুন এবার একেবারে এই মুহূর্তে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ভারতের দিক থেকে যারা ভারতে এসেছিল আবার বাংলাদেশে রিটার্ন করে ফিরে যাচ্ছে, তাদের সাথে একেবারে সরাসরি গিয়ে কথা বলা যাক। এই যে ভিডিওর মধ্যে এখন যে লম্বা লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একবার দেখাবো ভালো করে। এই যে সোজা যে লাইনটা এই মাথা থেকে ওই মাথা, আমি একবার এইদিকে জুম করে দেখাই। এই যে পুরো এই মাথা থেকে শুরু করে একেবারে শেষ অবধি লাইন এখন কোথায় গিয়ে শেষ হয়েছে ঠিক বলতে পারবো না। এখন আমাদের অনেকটা যেতে হবে। এই পুরোটাই কিন্তু বাংলাদেশ থেকে বহু মানুষ কিন্তু ভারতে এসেছিল বিভিন্ন কারণে। সবার কাছেই দেখতে পাবেন কম্বল থেকে শুরু করে বিভিন্ন লাগেজ রয়েছে, যেগুলো ওনারা ভারত থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে। একেবারে লাইনটা একবার দেখলেই বুঝতে পারবেন, একেবারে ওই মাথা থেকে এই যে লাইনটা যে শুরু হয়েছে একেবারে শেষ হয়েছে কোথায়, আমাদের শেষ অবধি যেতে গেলে অনেকটা হাঁটতে হবে। একেবারে যারা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের সাথেই সরাসরি কথা বলবো বর্তমানের যে পরিস্থিতি সেটা নিয়ে। একেবারে সরাসরি যারা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছে সরাসরি তাদের সাথে কথা বলবো। দাদা, আপনি বাংলাদেশে কোথা থেকে এসেছেন? ময়মনসিংহ জেলা, তাই তো? কতদিন আগে এসেছিলেন একটু জোরে বলবেন। 3 দিন। কি কারণে এসেছিলেন? ঘুরতে এসেছিলেন। বলছি নিশ্চয়ই বাংলাদেশে এখন যেই পরিস্থিতি, সেই পরিস্থিতির সম্বন্ধে আপনি অবগত থাকবেন। বাড়ির লোকের সাথে আপনি অস্বীকার করবেন না, যেটা সত্যি সেটা বলবেন। অবগত থাকবেন বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি। আমাদের দেশের যে জাতীয় পতাকা, অর্থাৎ আপনি যেই দেশে এই মুহূর্তে ঘুরতে এসেছেন অর্থাৎ ভারতবর্ষ, সেই দেশের জাতীয় পতাকার উপর দিয়ে আপনারা হেঁটে চলে যাচ্ছেন। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? না, আমি তো বলতে পারতাছি না। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়াটা কি? মানে আপনি কি জিনিসটা কি ঠিক না বেঠিক, আপনার প্রতিক্রিয়াটা কি? না, একটু কষ্ট হইতেছে আমাদের।
মানে কষ্ট কি, একটু জোরে বলবেন, কষ্ট কি জন্য হচ্ছে? ওই যে সিরিয়ালে দাঁড়ানো আমরা। সিরিয়ালে দাঁড়ান না, ভারতে যখন বারবার ঘুরতে আসতে পারবেন তখন দুটো কথা দাঁড়িয়ে জবাবও দিতে পারবেন। সেক্ষেত্রে কষ্টটা যখন ভারতে আসতে ম্যাটার করে না, সেক্ষেত্রে দুটো কথা বলতে কষ্ট হবে না। সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়াটা কি, যে একটা দেশের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, সেই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? আমি বলতে তো দাদা হবেই, নাহলে এখানে কিন্তু বিশৃঙ্খলার পরিস্থিতি এখনই সৃষ্টি হবে। আপনাকে কিন্তু বলতেই হবে, দরকার হলে এখানে আটকে রেখে দেবো। ঠিক আছে, আপনাকে বলতে হবে, কিন্তু প্রতিক্রিয়া দিতে হবে। আমি তো কিছু অন্যায় আপনাকে জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করেছি যে পতাকার ওপর দিয়ে যে হেঁটে যাওয়া হয়েছে, আপনি যে দেশে ঘুরতে এসেছেন সেই ব্যাপারে আপনি কি মনে করেন, আপনার মতামতটা শুধু জিজ্ঞাসা করেছি। হ্যাঁ বলেন, আপনিই বলেন, একটু জোরে বলবেন। খারাপ। আর বলছি, আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ দাস, যাকে হচ্ছে আপনাদের ওখানে অ্যারেস্ট করা হয়েছে, প্রত্যেকটা মানুষই আইনি সহায়তা পাওয়া একটা বেসিক রাইটসের মধ্যে পড়ে, হিউম্যান রাইটসের মধ্যে। সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশে দেখতে পেলাম প্রথম দিন তিনি যখন আদালতে উঠলো, তার পক্ষে প্রায় 100 জন মতো আইনজীবী ছিল। কি এমন জাদুবল হলো যে আগের দিন যেদিন চট্টগ্রামে মামলাটা উঠলো, যে তার পক্ষে কোনো আইনজীবী পাওয়া গেল না? এই ব্যাপারে আপনার মতামতটা কি, মানে কি কারণে হতে পারে এটা? জানি না কি কারণে হতে পারে যে একটা মানুষ, আপনি তো বাংলাদেশে থাকেন, বাংলাদেশের বাসিন্দা, আফ্রিকা থেকে তো আসেননি, একটা মানুষের প্রথম দিন 100টা আইনজীবী ছিল, পরের দিন তার বিরুদ্ধে তার হয়ে দাঁড়ানোর জন্য কোনো আইনজীবী পাওয়া গেল না? কি কারণে হতে পারে আপনার মনে হয়? জানি না। তাহলে ভারতে এসছেন কি করতে যখন জানেন না? ভারতে এসছে কি শুধু হচ্ছে মানে জিনিসপত্র কিনে প্রফিট নিতে নাকি? ভারতবর্ষে আসবেন, আবার ভারতবর্ষেরই এসে ভারতবর্ষেরই বদনাম করবেন, ওই দেশে গিয়ে গালি দেবেন, সেটা তো একসাথে হতে পারে না। যখন আপনাদের যদি লজ্জা থাকে তাহলে ভারতবর্ষে আসছেন কেন? যখন ভারতের ওইখানে গিয়ে যখন বলবেন বয়কট ইন্ডিয়া, যে দেশের পতাকার উপর দিয়ে চলে যাচ্ছেন, আমার সেই দেশেই ঘুরতে আসেন, আপনি এখন আমাকে কোশ্চেন করবেন যে আমরা তো পয়সা দিয়ে আসি। পয়সা দিয়ে সবাই, আপনার পাশের বাড়ির যে কাকা, তাকেও পয়সা দিয়ে সে আপনাকে খেতে দেবে, বিনা পয়সায় খেতে দেবে না কেউ। সেক্ষেত্রে আপনার যদি পাশের বাড়ির থেকে যদি 1 কিলোমিটারের মধ্যে যদি আলু থাকে আপনি কিনতে পারবেন, কিন্তু 10 কিলোমিটারের মধ্যে যদি আলু থাকে, আপনার মনে হয় না 1 কিলোমিটারের মধ্যে যে টাকা লাগবে 10 কিলোমিটার দূর থেকে আনতে তার থেকে বেশি টাকা লাগবে? আপনারা তো বয়কট ইন্ডিয়া বলছেন, বেশি টাকা লাগবে। বোবার মতো দাঁড়িয়ে থাকুন আর ওপাশে গিয়ে ভারতকে গালাগালি দিন। এখানে বোবার মতো দাঁড়িয়ে থাকুন আর ওপাশে যেই যাবেন গেটটা ক্রস করবেন, ভারতকে গালাগালি দেবেন। আপনাদের এই যে এখন এই মুহূর্তে যতজন লাইনে দাঁড়িয়ে আছে 50%-এর ওপরের বেশি লোক ওপাশে গিয়ে ভারতকে গালাগালি দেবে, আবার 2 দিন পরে ভারতে চিকিৎসা করাতে আসবেন। সেম অন ইউ। আজকে কিন্তু পেট্রাপোল বেনাপোল যে বর্ডার, সেখানে কিন্তু পুরো মাত্রায় দেখতে পাচ্ছেন এই যে যারা বাংলাদেশি, তারা কিন্তু দেখো গাড়ির মধ্যেও কিন্তু টোটালি প্যাকড আপ। আবার এই মুহূর্তে তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছে, এই মুহূর্তে কিন্তু টোটালে আজকে দেখতে পাচ্ছি প্রচুর বাংলাদেশি কিন্তু ভিড় এই মুহূর্তে বর্ডারে। আর সবার সাথে যারাই যাচ্ছে সবার সাথেই বিশেষ করে একটা জিনিস কিন্তু কমন দেখতে পাচ্ছি, সবার হাতেই, কারোর হাতে একটা কম্বল, কারোর হাতে দেখতে পাচ্ছি 2 থেকে 3টে কম্বল। এই মানুষগুলোই যাদের এখানে আমরা দেখতে পাচ্ছি, যারা এই মুহূর্তে এসছে, এদের মধ্যে হয়তো 50% মানুষই যেই ভারতে প্রবেশ করবে ভারতকে গালি দেবে। এদের মধ্যে যারা দেখতে পাচ্ছি তাদের মধ্যে 50% মানুষ। এই যে ওই সাইডটা তো আপনাদের দেখালাম যে বহু মানুষ হচ্ছে লাইনে পরপর দাঁড়িয়ে হচ্ছে বাংলাদেশের দিকে যাচ্ছে। আর এই সাইড দিয়ে কিছুটা দেখাই, এই যে অলরেডি এখানে বাংলাদেশে আমি জুম করে দেখাচ্ছি, বাংলাদেশের যে পতাকার যে সিম্বল সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু জিরো যে পয়েন্ট সেটাই কিন্তু এটা। এই সাইডটা হচ্ছে বাংলাদেশ, এই যে পাশে হচ্ছে গেটটা দেখতে পাচ্ছেন, আর হচ্ছে ফ্ল্যাগের সিম্বল আছে। আর ওই সাইডটাই কিন্তু হচ্ছে ইন্ডিয়া। এবার ওই সাইড দিয়ে ওনারা এই যে ইমিগ্রেশন অফিস এখান দিয়ে ঢুকে, এই এখান দিয়ে যে ইমিগ্রেশন অফিস এখান দিয়ে ঢুকে, এই যে যেখানে যে আপনারা বড় যে লাইনটা দেখতে পেয়েছিলেন ভিডিওর মধ্যেই, সেখানে গিয়ে কিন্তু লাইনটা শেষ হচ্ছে। ওখান দিয়ে আবার পরপর লাইন দিয়ে ঢুকে আবার ওই রাস্তা দিয়ে ঢুকে, এই যে আরেকবার দেখিয়ে দিই, এই যে ইমিগ্রেশন অফিস থেকে পাস হয়ে এই যে এখান দিয়ে কিন্তু আবার বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। একটা জিনিস একটু জুম করে দেখাই, এই যে বড় যে পতাকার যে সিম্বলটা দেখছেন, আগে যারা এখান দিয়ে পেট্রাপোল যে বেনাপোল বর্ডার যারা পাস হয়েছেন, ওখানে কিন্তু বাংলাদেশের যে জাতির পিতা যাকে বলা হয় অর্থাৎ মুজিবুর রহমান, এখন বলা হয় কিনা জানি না, আগে তো জাতির পিতা তাকে বলা হতো, তার কিন্তু একটা ফটো ওখানে ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি তার যে ফটো সেটাও কিন্তু টোটালি ওই যে ফ্ল্যাগের নিচে মুজিবুর রহমানের যে ফটো টোটালটা কিন্তু ওখান দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আপনাকে তো নিয়ে যাবেন, আমাকে নিয়ে যাবে, ঠিক আছে।
তার জন্য তো বললাম আমাকে নেবে, তাহলে তো সমস্যা নেই। বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? আমার হচ্ছে ঢাকা, মোহাম্মদপুর, ঢাকায়। মোহাম্মদপুর। আপনার? ঢাকা। বলছি ভারতে মোটামুটি কদিন আগে এসেছিলেন? একটু জোরে বলবেন। শুধু পরশু এসেছিলাম। পরশু দিন, মানে কি কারণে? টুরিস্ট ভিসা। টুরিস্ট ভিসাতে এসেছিলেন? ঘুরতে এসেছিলাম, রিলেটিভ আছে। হ্যাঁ, বলছি আপনাদের বাংলাদেশে এই মুহূর্তে যেটা চলছে, অর্থাৎ দেখতে পেয়েছি আমাদের যেটা ভারতের যে পতাকা, আমরা তো কিন্তু আমরা দুজনকে মা হিসাবে দেখি। একটা হচ্ছে আমাদের যে মা, যে আমাদের জন্ম দিয়েছে, আর একটা সেকেন্ড মা হচ্ছে আমাদের ভারতবর্ষ। তার পতাকার উপর দেখতে পেলাম আপনাদের দেশে মানুষ, ছোট ছোট যারা ভাই বোন, একেবারে শিক্ষার্থী, মানে ইয়ং জেনারেশন, তার জন্য আপনাকে জিজ্ঞাসা করা, তারা পতাকার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? অবশ্যই মানে অ্যাজ এ নাগরিক হিসেবে কোনো দেশের পতাকা হোয়াটএভার যে দেশ হোক না কেন, কোনো নাগরিকের অন্য দেশের কোনো পতাকা কখনো প্রজ্বলিত করা এটা অবশ্যই অনুচিত কাজ। যারা করেছে তাদের অবশ্যই কোনো স্বার্থ আছে, উদ্দেশ্য আছে। এছাড়া মানে গ্যাঞ্জাম ফেসাদ লাগানোর উদ্দেশ্য ছাড়া কোনো কিছু না। কারণ আমি একজন এথিক্যাল দিক দিয়ে যে চিন্তা করি, আমি কখনো অন্য দেশের মানুষকে আমি কোনো অসম্মান করবো না। সবাই সম্মান করে, সবাই সম্মান। একটা কথা, আপনাদের হচ্ছে 1971-এ আপনাদের দেশ স্বাধীন হয়েছিল। কিসের জন্য স্বাধীন হয়েছিল, মানে কিসের ভিত্তিতে হয়েছিল, কারণটা কি ছিল? হচ্ছে গিয়ে 1971 যখন পাকিস্তান আমাদের উপর, আমি একটা কথা ধরিয়ে দিই, ধর্মের ভিত্তিতে না, যতদূর জানি আপনাদের দেশ স্বাধীন হয়েছিল ভাষার ভিত্তিতে, ভাষা আন্দোলনের জন্য তো স্বাধীন হয়েছিল। ধর্মের ইভেন আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। হ্যাঁ, আপনাদের উপর কিন্তু দেখতে পাই বর্তমানে একটা, আমি এই দেশের প্রসঙ্গটায় পরে আসছি, আপনাদেরই সাথে পাকিস্তানের খেলায় দেখতে পেয়েছি, আপনাদের দেশের সাথে পাকিস্তানের খেলা, কিন্তু আপনাদের দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের স্টেডিয়ামে গিয়ে বেশ অনেক বাংলাদেশি পাকিস্তানের পতাকা আপনাদের দেশে উড়াচ্ছে, যেখানে বাংলাদেশ একটা স্বয়ং নিজে স্বাধীন দেশ। সেটা কি করে সম্ভব হয়? আর সেটা ইয়ং জেনারেশনই করছে। বাংলাদেশে মানে বিহারিও আছে, পাকিস্তানে অনেকে নাগরিক আছে। হ্যাঁ, বিহারি আছে, না না অনেক বাংলাদেশি প্রকাশ্যে যারা কমেন্ট আমরা চেক করি, 100 জনের যদি কমেন্ট পড়ি 90 জন তো ভারত বিদ্বেষী। আবার ইভেন বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলাও 60% যদি বাংলাদেশকে সাপোর্ট করে, 40% পাকিস্তানকে সাপোর্ট করে। এটা একটা দেশে থেকে, যেখানে আপনাদের দেশে, আপনাদের কথাই বলছি, আমাদের ভারতের যেটা, আপনি এদিকে তাকাবেন, আপনাদের ভারতের যেটা সেটা টপিকটা বাদ দিলাম, বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা আপনারা কি করে পাকিস্তানকে সাপোর্ট? অবশ্যই আমরা কেন, আমি বাংলাদেশে সাপোর্ট করবো, তাই না? যারা করে অবশ্যই, যাদের পাকিস্তানের প্রতি আলাদা আছে ওরা করে, আমরা তো সবাই করি না। ইয়াং জেনারেশন যারা আছে তারা অবশ্যই নিজের দেশকে ভালোবাসে। না, ইয়ং জেনারেশন, আমি আপনাকে কিন্তু মেনশন করে বলেছি, ম্যাক্সিমাম ইয়ং জেনারেশন 1971-এর সময় যারা দেশ স্বাধীনতা দেখেছিল, অর্থাৎ যারা দেশের পক্ষে আপনাদের রক্ত দিয়েছিল উইথ ভারত সরকারের সহায়তায়, তারা কিন্তু কোনোদিন পাকিস্তানকে সাপোর্ট করতে পারবে না, ভারত বিদ্বেষী হতে পারবে না। তার কারণে আমি বলছি, একজন চাচা যার সাক্ষাৎকার আমি আগের দিন নিয়েছিলাম, সেই চাচার কথা শুনে সত্যি ওনাকে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। কারণ যাকে যে ভালো তাকে সম্মান জানাতেই হবে, তাকে সম্মান জানাতেই হবে। এগিয়ে যান। কিন্তু আপনাদের ম্যাক্সিমাম ইয়ং জেনারেশনের মধ্যে এটা দেখতে পাচ্ছি, একবারে ছোটবেলার থেকেই ভারত বিদ্বেষী মানে দেশপ্রেমী এই বিষটা বপন করা হচ্ছে। এটা কারণ অবশ্যই না, এটা আপনার ভুল। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি, আমরা দেখতে পারি। আপনি ইনভাইট করছে আপনাকে, আপনি বাংলাদেশকে ঘুরে আসেন, না দেখে আসেন। 100 জন যদি কমেন্ট করে 90 জন ভারত বিদ্বেষী। আপনি কমেন্টে কেন জাজমেন্ট যাচ্ছেন? আরে কমেন্ট তো সাধারণ কমেন্ট তো 4 থেকে এসে কেউ করবে না, বাংলাদেশের মানুষজনই করে। আপনাদের দেশে এই লোকজন এখানে দাঁড়িয়ে কিছু লোক বলে গেল যে ওখানে অলরেডি হচ্ছে, সেটা তো আপনাদের মানতে হচ্ছে। এবং কিন্তু সবাই তো সেম না ভাই। আমাদের যে প্রধানমন্ত্রী ছিল, যে তার যে বাবা, কিন্তু এই জিনিসটা হয়নি এখন। আমি এই টপিকে একবার আসি। আপনাদের দেশে জাতীয় পিতা আপনারা মুজিবুর রহমানকে মানেন তো? তাহলে কি করে আপনাদের দেশে দাঁড়িয়ে, আমি হাসিনা যে অর্থাৎ আওয়ামী লীগের যে সরকার ওখানে যাচ্ছি না, ওটা আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু যেই মানুষটা আপনাদের স্বাধীনতা সাহায্য করেছিল হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে, সেই মানুষটার মূর্তির উপর আপনারা কি করে মুততে পারলেন? আমি একটা, আপনি কেন আমাকে, আপনি আপনাকে আমি এজ এ বাংলাদেশি হিসেবে আপনার ওপিনিয়ন জানতে চাইছি, জিজ্ঞেস করেছি। এজ এ বাংলাদেশ, অন্য যে কোনো মূর্তি বা যে কোনো মূর্তি না, আপনাদের দেশে যে স্বাধীন করেছিল তার মূর্তি, তার কথা বলতেছি। কোনো ধরনের ইয়েতে অ্যাটাক করা শোচনীয় না, অনুচিত কাজ। তাহলে করেছে, তাদের ইথিক্যাল প্রবলেম আছে, তাদের নীতি নৈতিকতা, তাদের জ্ঞানের অভাব আছে, তাই না? তো এটা যদি আপনি যদি এভাবে সবাইকে জাজ করে, আমি বাবারা ভিডিওর মধ্যেই বলছি অন ক্যামেরা, যেহেতু আপনি একজন বাংলাদেশি, আপনার ওপিনিয়নটা আমি নিচ্ছি, আমি আপনাকে পার্সোনাল বলছি না। একসাথে তো হাজার জনকে কোশ্চেন করতে পারি না, একজনকে একা একা যে কোশ্চেন করতে পারি। সেক্ষেত্রে আপনার কি মনে হয়, যারা ওই মুজিবুর রহমানের উপর যারা মূত্র বিসর্জন করেছিল, আপনাদের দেশের জাতীয় পিতা, যারা আপনারা অনেকে মানেন অনেকে মানেন না, সেটা কি একটা দেশদ্রোহী কাজ যারা করেছে?
এটা অবশ্যই আপনি যারা করেছে কাজটা দেশদ্রোহী কাজ, আমি তো পরিষ্কার বাংলা ভাষায় বলুন, কারণ আপনি যদি সম্মান করে থাকেন তাহলে বলতে পারবেন। সম্মান করি, হ্যাঁ যেমন আমি শিয়ালদা স্টেশনে নেমে দেখলাম আপনার মহাত্মা গান্ধী ছিল, কি বলে স্মৃতিফলক ছিল, আমাদের জাতীয় পিতা বঙ্গবন্ধু ইয়ে ছিল, কত সুন্দর সময় দিয়েছে। হ্যাঁ শিয়াল যেটা ওইটা কথা বলছি, তো অবশ্যই তার সম্মান দিয়েছে দেখে করেছে, তাই না? জাতীয় পিতা হিসেবে ইভেন বর্ডারে ঢোকার সময় আপনাদের দেশে জাতীয় পিতার একটা ফটো ছিল, হ্যাঁ পতাকার নিচে পতাকা ছিল, সেই পতাকা সেটা নেই, মানে এই যে ইয়াটা না ওটা নেই, সেটা তো আপনাদের জিজ্ঞাসা করছি আমি। এটা তো আমাদের নিজেদের খারাপ লাগা যে আপনাদের সাথে আমাদের সম্পর্কটা কোথায় ছিল। আপনাদের অনেক বাংলাদেশে এই মুহূর্তে আপনারা হয়তো যারা আপনার মতো ভালো মানুষ যারা উচ্চশিক্ষিত রয়েছে তারা হয়তো ব্যাপারটার মধ্যে ইয়ে করবেন না, কিন্তু ইনভলভ হচ্ছেন না। কিন্তু আপনারা ইনভলভ হচ্ছেন না বলেই যারা হচ্ছে উগ্রবাদী তারা আরো পেয়ে বসছে, তারা এটাই। কিন্তু তাতে তো আপনাদের দেশের ক্ষতি হচ্ছে আলটিমেটলি। অবশ্যই আপনাদের যেখানে ইকোনমি গ্রো করছিল, ধীরে ধীরে অনেকটা গ্রো করেছিল, পাকিস্তানের পরে স্বাধীন হওয়া সত্ত্বেও পাকিস্তান থেকে আপনারা অনেকটা এগিয়ে গেছিলেন, কিন্তু মনে হচ্ছে না এইসব করে আপনাদের ইকোনমি আরো অনেকটা ডাউনফলে চলে যাচ্ছে। এটা তো মানে 5 বছর পরে তো ইকোনমি অনেকটা ডাউন হয়েছে, বিভিন্ন প্রবলেম হয়েছে আমার দেশে। যেমন হচ্ছে কি আপনার বিভিন্ন মাজারের মধ্যে হামলা করা হয়েছে, তোমার অন্য যে মারামারি হয়েছে, তাই না? এগুলো তো অন্য যেগুলো ঘটেছে, এটা বলছি। আর বলছি আরেকটা কথা লাস্ট জিজ্ঞাসা করবো আপনাদের, আমি বলছি আপনাকে কিন্তু পার্সোনাল খারাপ ভাববেন না, যেভাবে বলছেন আপনারা ভাই, ঠিক আছে? আমি এজ এ বাংলাদেশি মানে সবাই আমি এর বললাম এই উপমহাদেশ সাবকন্টিনেন্ট 1947 পর থেকে সাবকন্টিনেন্ট টিল 1971 এই দেশের যে ভারত মানে মহাদেশ যে বলি না কেন, সবাই কিন্তু একই ভাষা কম বেশি, এই ভাষা বা সংস্কৃতি বলি কম বেশি, কিন্তু আমাদের ওই মাইন্ডসেট। আমি আপনাকে একবার ইন্টারাপ্ট করছি, আমার একটা পার্সোনালি কথা বলি। আমি যখন ছোট ছিলাম আমাদের ভাষা যেহেতু বাংলা, পশ্চিমবঙ্গের ভাবে আমাদের ভারতবর্ষে কিন্তু 22টা টোটাল ভাষা রয়েছে সংবিধানে, 22টা ভাষারই সমান মর্যাদা রয়েছে, কোনো পার্টিকুলারলি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে দুটো, দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। হিন্দি আর ইংলিশ হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কিন্তু 22টা হচ্ছে আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। 22টা ভাষা রয়েছে, 22টা ভাষারই সমান মর্যাদা, তার মধ্যে বাংলা একটা ভাষা, আপনাদের ভাষাটাও বাংলা। সেক্ষেত্রে সবসময় আপনাদের প্রতি, বিশেষ করে বাংলাদেশের সাথে যখন ভারতবর্ষ বাদে অন্য কোনো দেশের খেলা হতো, সবসময় বাংলাদেশকে সাপোর্ট করতাম। ইভেন আপনাদের একটা কথা বলি, আপনি জানি না খেলাটা দেখেছেন কিনা, মোহাম্মদ আশরাফুল যখন বাংলাদেশ প্রথম অস্ট্রেলিয়ার সাথে জিতেছিল, মোহাম্মদ আশরাফুলের যে ইনিংসটা সেটাও আমার মনে আছে। তার কারণটা কি? কারণ সেই সময় সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসতাম, কিন্তু দিনে দিনে বাংলাদেশে যেটা আমরা দেখতে চলেছি, কারণ যেখানে আমাদের দেশের অপমানের প্রশ্ন চলে আসবে, সেক্ষেত্রে তো আপনাদের দেশকে আর ভালোবাসতে পারি না চাইলেও, এটা ঘৃণা তো। হ্যাঁ এগিয়ে আসুন একটু জোরে বলবেন। আমার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখা, সবার সাথে কম বেশি বজায় রাখা, তাই না? এখন যে ইয়েগুলো হচ্ছে, যারা হচ্ছে বিশেষ করে আমার দেশে মৌলবাদী যারা কিন্তু বিভিন্ন মাজারগুলোতে হামলা করেছে, বিভিন্নভাবে বিভিন্ন উশৃঙ্খলা করার চেষ্টা করেছে, তাই না? এরকম ঘটনা দেখেছি, যেমন কিছুদিন আগে শেরপুরে আপনার একটা ইয়ে ছিল, ধর্মস্বরূপ ছিল, সেখানে কিন্তু তারা হামলা করেছে, যে কাজটা ঠিক করে নেই। তো এই বিষয়গুলো হচ্ছে, তবে আশা করি সামনের দিকে আমাদের সব কিছু গুছিয়ে নিয়ে আসবে, আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। অবশ্যই সব দেশ যদি আমাদেরকে, বিশেষ করে ভারত সহ আর অন্য দেশ, এরকম হলে তো সব দেশ আপনাদের বিরুদ্ধে চলে যাবে, সাপোর্ট করবে কি করে? এরকম যদি বাংলাদেশে চলতে যাবে, এটা তো কোনো আমাদের বিলাপের সময়, এটা গণতান্ত্রিক উপায় তো না যে একটা মানুষ স্বাধীনই যে মানে আইনি মানে অধিকার পাওয়া, একটা আইনজীবী যে সে একটা মানে যেদিকে অপরাধী হয় সে একটা আইনজীবী পাবে, এটা বেসিক একটা রাইটস, হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে, হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে। তাহলে সেক্ষেত্রে দেখা হলো প্রথম দিন যেদিন তার কেসটা কোর্টে উঠলো, 100 জন তার পক্ষে আইনজীবী ছিল, কি এমন জাদু বলে যখন আগের দিন কেসটা কোর্টে উঠলো তার পক্ষে একজনও আইনজীবী পাওয়া গেল না। এটা আমি হচ্ছে সাধারণ মানুষ, আমাকে যে পলিটিক্যাল কোশ্চেন করেন, পার্সোনাল ওপিনিয়ন কি কারণে না পাওয়া যেতে পারে? ভয়ে? আচ্ছা, তাছাড়া তো অন্য, ঠিক তো, ভয়ে ছাড়া তো কোনো কারণ না, একমাত্র ভয়ে। নাহলে আমি আপনাকে আজকে সাপোর্ট করছি, কালকে হট করে সাপোর্ট করবো না, কোনো তো কারণ থাকবে। পলিটিক্যাল বিষয়গুলো, আমি পলিটিক্যাল যাচ্ছি না, আমি মানে বাংলাদেশি নাগরিক হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি কি কারণ হতে পারে? এটা ভয় ছাড়া তো অন্য কোনো কারণ হতে পারে না, সেটাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি। আপনি যেভাবে আপডেট রাখেন নিউজ, আমি আপনাকে আপডেট করলাম একটু, আপনি যদি চান আমি আপনাকে উত্তর দেবো, আমাকে বলেন না। আমি বললাম যদি সত্যি হয় সেক্ষেত্রে আপনি কি বলেন? যদি সত্যি হয়, সত্যি অবশ্যই ঠিক আছে, এটা তো ঠিক না। ঠিক আছে, যান, ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের কোথায় বাড়ি, কোথায় বললেন? ঢাকায়। বাংলাদেশে 1 মাসের ভিতরে যাইন।
আপনাকে বাংলাদেশে না না পরিস্থিতি অবজার্ভ করে তারপরে হ্যাঁ পরিস্থিতি তো দাদা অনেকদিন ধরে অবজার্ভ করছি, নাহলে বাংলাদেশের প্রতি যে ভালোবাসাটা ছিল অটোমেটিক সেটা ঘৃণায় রূপান্তরিত হতো না। আপনারা গিয়ে দেখে আসবেন আসলে কি এরকম হচ্ছে কিনা। যাই হোক, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আপনারা চাইলে এখনই দেখাতে পারি, তারপরে অ্যানসার দেন। রিয়েলিটি যুগের সমান না। ভিডিও ফুটেজ তো লাইভ ভিডিও ফুটেজ ভুল হতে পারে না। আমার একটা কথা শুনেন। হ্যাঁ বলুন। আমরা গত পরশুদিন আসছি, আমরা মিডিয়াতে দেখছি যে বাঙালির উপর ইন্ডিয়ানরা নির্যাতন করতেছে, বুঝতে পারছেন? আমাদের ফ্যামিলিরা দিতে চাই না, মানে না যাইও না যাইও না বাবা, আমরা তো মঙ্গলবারে এসে থেকে সবকিছু স্বাভাবিক। আমরা এখানে স্বাভাবিকই, এটাই তো এটা বেসিক ডিফারেন্স বাংলাদেশি আর ভারতবাসীর মধ্যে। আপনি কি বলছেন? আমার কথা বুঝেন তো? মিডিয়া পর্যন্ত আমি বলছি মিডিয়া, আপনিও জান সরাসরি দেখবেন মানুষের ভালোবাসা আছে থাকবে, এটাই সম্প্রীতি থাকবে, সেটা চাই, কিন্তু এরকম যদি বাংলাদেশে চলতে থাকে ভবিষ্যতে হয়তো থাকবে না। শুনেন, আমার আব্বু আম্মু আমাকে এখানে আসতে দেয় নাই। কেন দেয় নাই? এই যে ভিডিও দেখতেছে, আপনার মতো ভিডিও দেখতেছে, আপনিও আগামী 1 মাসের মতো যান আমার বাড়ি সিলেটে, যাবেন দেখবেন রিয়েলিটি বুঝতে পারবেন। সবাই তো সমান না। আপনি যখন এসেছেন একটা লাস্ট কোশ্চেনের অ্যান্সার দিবেন, তাহলে যেটা জিজ্ঞাসা করবো সেটার উত্তর দেবেন, নিজের মতো বলে গেলেন। ঠিক আছে, যান যান যান।